আসসালামু আলাইকুম। হ্যালো ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড অল অফ মাই সাবস্ক্রাইবার্স। স্বাগতম জানাচ্ছি সিমেন্স লজিক ল্যাবের পক্ষ থেকে আমি মাকসুদুল ইসলাম মুরাদ। আবারও স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের প্রথম সিরিজে, যেখানে আমরা আলোচনা করব ও প্র্যাকটিক্যালি প্রোগ্রাম করা শিখব সিমেন্স S7-1200 সিরিজ নিয়ে। পাশাপাশি এখানে S7-300, 400 ও 1500 সিরিজ সহ মোটামুটি সিমেন্সের আপডেটেড সব সিরিজে প্রোগ্রাম করা যায়। তাছাড়া এই সফটওয়্যারের মাধ্যমে আমরা এইচএমআই ও এসকাডা নিয়েও কাজ করতে পারবো। এই সবগুলো কাজ একসাথে করা যাবে সিমেন্সের লেটেস্ট ও খুবই পাওয়ারফুল সফটওয়্যার টিআইএ পোর্টালের 16তম ভার্সনে। তাহলে বুঝতেই পারছেন সিরিজটি আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ ও কতটা কাজের হতে যাচ্ছে। তো এই সফটওয়্যারের সমস্ত খুঁটিনাটি বিষয় নিয়ে একটি ভিন্ন দাসের কমপ্লিট টিউটোরিয়াল সিরিজ ভিডিও নিয়ে আমি মূলত আপনাদের সামনে হাজির হয়েছি, যেখানে আমরা খুবই বেসিক থেকে শুরু করব, যাতে আপনারা খুব সহজে প্রোগ্রামিং করা শিখতে পারেন। চলুন আর দেরি না করে এখনই শুরু করি। আজকে আমরা প্রথম দিনে শিখব কিভাবে একটি প্রজেক্ট ক্রিয়েট করতে হয়। এই জন্য প্রথমেই আমাদের প্রবেশ করতে হবে টিআইএ পোর্টাল B16 সফটওয়্যারে। ডেস্কটপে থাকার টিআইএ পোর্টাল B16 আপনারা দেখতে পাচ্ছেন, এটাতে ডাবল ক্লিক করে নেব ওপেন করার জন্য। তো এটা ওপেন হইতে একটু সময় নেবে, কারণ এটা অনেক বড় একটা সফটওয়্যার, যেটা সাইজ আনুমানিক প্রায় 16 GB। তো এটা ওপেন হতে একটু সময় নিচ্ছে। হ্যাঁ, ওপেন হয়ে গেছে। এখন আমরা এখানে বেশ কিছু অপশান দেখতে পাচ্ছি, বা আমাদের সফটওয়্যারটি ওপেন করার পরে ঠিক এরকমই একটা ইন্টারফেস আসবে আমাদের সামনে। তো ইন্টারফেসের আমরা এখানে ইনস্ট্রাকশনগুলো খেয়াল করি। উপরে এই যে বাম পাশে দেখেন লেখা আছে ওপেন এক্সিস্টিং প্রজেক্ট। এটি দ্বারা মূলত বোঝানো হচ্ছে আমরা আগে যদি কোনো প্রজেক্ট তৈরি করে থাকি, সেই প্রজেক্টটা ওপেন করার জন্য, যেটা অলরেডি আপনারা এই যে আমার ডান পাশে দেখতে পাচ্ছেন, যেটা আমি আগে এটা নিয়ে কাজ করছি। তো এই সফটওয়্যার এই প্রজেক্টগুলো ওপেন করার জন্য আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি, বা এখান থেকে সরাসরি করতে পারি। আর 2 নম্বরের অপশান হচ্ছে ক্রিয়েট নিউ প্রজেক্ট, যেটা নিয়েই মূলত আজকে আমরা শুরু করব, বা আমাদের আজকের ক্লাস। আর 3 নাম্বারটা হচ্ছে মাইগ্রেট প্রজেক্ট, যেটা হচ্ছে আমরা মূলত এখন যে সফটওয়্যারটা ইউজ করতেছি সেটা হচ্ছে 16 ভার্সন। তো এর আগেও অনেক ভার্সন আছে এবং পরে আরও দুটো ভার্সন আছে, 17 এবং 18। তো মূলত আগের ভার্সন থেকে যে আগের ভার্সনে করা যে প্রোগ্রামগুলো আছে, এগুলো এগুলো নতুন ভার্সনে বা আপডেটেড ভার্সনে ওপেন করার জন্য আগে এই প্রজেক্টগুলোকে ওই ভার্সনের সাথে অ্যাডজাস্ট করে নিতে হয়, সেই জন্য মাইগ্রেট প্রজেক্ট। তো এই মাইগ্রেট প্রজেক্টের মাধ্যমে আমরা পুরাতন ভার্সনের বা স্টেপ 7-এর যে সিমেন্সের পুরাতন সফটওয়্যার, ওই সফটওয়্যারের করা প্রোগ্রামগুলো আমরা মাইগ্রেটের মাধ্যমে এখানে 16 ভার্সনের সাথে অ্যাডজাস্ট করে নিতে পারি। তো আমরা যেহেতু আজকে শিখব কীভাবে নতুন একটি প্রজেক্ট তৈরি করতে হয়, তো আমরা সেদিকে আগাচ্ছি। তো আমরা এই জন্য ক্রিয়েট নিউ প্রজেক্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রজেক্ট নেম আসছে। তো আমরা আমাদের মতো করে একটা প্রজেক্ট নেম দিয়ে দেব। তো যেহেতু আজকে আমাদের প্রথম ক্লাস, আমরা প্রজেক্টের নামটা দিতে পারি ডে ওয়ান লেখা হয়ে গেছে। তারপরে দেখেন পাথ লেখা আছে এখানে। এই পাথটা হচ্ছে মূলত আমার ফাইলটা কোথায় সেভ হবে, সেটা আমরা আমাদের ফাইলের ডেস্টিনেশনটা আমরা এখানে সিলেক্ট করে নেব। তো আমি অলরেডি আগে থেকে সিলেক্ট করা আছে, এই জন্য আমি আর এটা পরিবর্তন করতেছি না। আপনারা যখন করে নেবেন, আপনারা আপনাদের মতো করে আপনাদের ডেস্টিনেশন দিয়ে দিবেন। তবে খেয়াল রাখবেন এটা অবশ্যই যাতে সি ড্রাইভে না হয়, তাহলে দেখা গেছে এটা উইন্ডোজ আপডেট হওয়ার সাথে সাথে বা কোনো সমস্যা হলে এটা হারিয়ে যাওয়ার একটা লক্ষণ থাকবে, একটা সম্ভাবনা থাকবে। তো সবচেয়ে ভালো হয় সি ড্রাইভ বাদ দিয়ে অন্য যে কোনো ড্রাইভের মধ্যে আপনারা রাখতে পারেন। তারপরে দেখেন এই যে আমাদের সফটওয়্যারটার যে 16 ভার্সনের, সেটা এখানে লেখা আছে। আর অথর নেম, যেখানে আমার নাম আমি লিখে রাখছিলাম। আর কমেন্টে আমরা চাইলে যে কোনো কিছু লিখে রাখতে পারি এই প্রজেক্টের বিভিন্ন ডিটেইলিং নিয়ে, আমাদের ইচ্ছা। মনে করেন আমরা যে কোনো একটা কোম্পানি নিয়ে কাজ করতেছি, ওই কোম্পানির নামও লিখে রাখতে পারি বা কোনো তথ্যও লিখতে পারি, যে কোনো হিন্টস। তো আমরা এখানে ক্রিয়েট বাটনে চাপ দেই। ক্রিয়েট বাটনে চাপ দিলে আমাদের একটা নতুন ফাইল ক্রিয়েট হচ্ছে। একটা নতুন ফাইল ক্রিয়েট হচ্ছে, একটু সময় লাগতেছে, একটু ধৈর্য সহকারে দেখুন। এই যে দেখুন ফাইলটা ওপেন হয়ে গেছে। এই যে উপরে খেয়াল করে দেখুন এখানে লেখা আছে প্রজেক্ট নেম দেওয়া আছে ডে ওয়ান ওয়াজ ওপেনড সাকসেসফুলি, প্লিজ সিলেক্ট দ্য নেক্সট স্টেপ। তো নেক্সট স্টেপগুলো এই যে আমরা এখানে ডান পাশ থেকে খেয়াল করি। প্রথমে আছে কনফিগার এ ডিভাইস, তারপরে আছে রাইট এ পিএলসি প্রোগ্রাম, কনফিগার টেকনোলজি অবজেক্টস, প্যারামিটারাইজ ড্রাইভ, কনফিগার অ্যান এইচএমআই স্ক্রিন, ওপেন দ্য প্রজেক্ট ভিউ, এরকম অনেক অপশান। তো
তো আমরা প্রথমে যেহেতু আমরা একটা ফাইল প্রজেক্ট তৈরি করেছি, তো আমরা শুরুতে আমাদের প্রথম কাজ হচ্ছে ডিভাইস সিলেক্ট করা, মানে হচ্ছে আমাদের পিএলসি কোন মডেলের সেই মডেলটা সিলেক্ট করা। তো এই জন্য আমরা কনফিগারে ডিভাইসে ক্লিক করলাম। ডিভাইসে ক্লিক করার পরে দেখুন এই যে এখানে লেখা আছে শো অল ডিভাইস অ্যান্ড অ্যাড নিউ ডিভাইস। তো শো অল ডিভাইস বলতে এখানে বোঝায় হচ্ছে আমরা যদি আগে থেকে কোনো ডিভাইস সিলেক্ট করতাম তাহলে এখানে যে ডিভাইসগুলো সিলেক্ট করা থাকতো বা পিএলসি মডেল সিলেক্ট করা থাকতো সেগুলো এখানে শো করতো। তো যেহেতু আমাদের এটা নতুন প্রজেক্ট, আমাদের কোনো কিছু সিলেক্ট করা নাই, তাই এটা খালি আসছে এরকম। এটা নিয়ে চিন্তার কিছু নাই। তো আমরা নতুন ডিভাইস সিলেক্ট করার জন্য আমরা অ্যাড নিউ ডিভাইসে যাব। অ্যাড নিউ ডিভাইসে ক্লিক করার পরে দেখুন এই যে আমাদের এখানে আমরা কি সিলেক্ট করতে চাচ্ছি আমাদেরকে সেটার নির্দেশনা দিচ্ছে। তো প্রথমে আছে কন্ট্রোলার, তারপর আছে এইচএমআই, তারপর আছে পিসি সিস্টেম, তারপর আছে ড্রাইভস। তো ভিডিও শুরুতে আমি আপনাদেরকে বলেছি আমরা এখানে এইচএমআই কাজও করতে পারবো, আবার এসকেডার কাজও করতে পারবো। এটা দেখতেই পাচ্ছেন এই যে এইচএমআই অপশানটাও আছে, আবার এখানে এসকেডার কাজটাও আছে। তো আমরা এখন শুরু করি কন্ট্রোলার দিয়ে, যেহেতু আমরা প্রথমে ডিভাইসটা সিলেক্ট করব, তো কন্ট্রোলারটা সিলেক্ট করলাম। কন্ট্রোলার সিলেক্ট করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের সিমেন্সের অনেকগুলা সিরিজের বা মডেলের নাম দেওয়া আছে। S7-1200, S7-1500, ড্রাইভ কন্ট্রোলার, S7-300, 400, ET200, সিপিইউ। তো এরকম অনেকগুলোই আছে। তো আমরা যেহেতু 1200 মডেল নিয়ে কাজ করব, তো আমরা 1200 মডেলের এখানে এই আইকনটাতে ক্লিক করি। ক্লিক করার পরে আমাদের সামনে এখন আসছে যে সিপিইউ। তো সিপিইউটা আমরা ওপেন করলাম। ওপেন করার পরে আমাদের কাছে এখানে শো করতেছে 1200 মডেলের যতগুলো সিপিইউর মডেল আছে আলাদা আলাদা স্পেসিফিকেশন হিসেবে, তার সবগুলোই শো করতেছে। তো আপনার যেটা সিপিইউর মডেল আপনারা সেটাই সিলেক্ট করে নেবেন। এটা খুব সহজেই সিপিইউর গায়ে থেকে আপনারা আইডেন্টিফাই করে নিতে পারবেন। তো এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও করব ও একটা পিএলসি নিয়ে। তো ওই পিএলসির মধ্যে আমি মোটামুটি সবগুলা বিষয়ে ওখানে ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আমরা এখন এখানে সিলেক্ট করব সিপিইউ 1214C ডিসি, কারণ হচ্ছে আমার কাছে এই মডেলটাই আছে। তো এই মডেলের এখানে দেখুন 3টা নাম্বার দেখাচ্ছে। তো এই নাম্বারটাকে বলা হয় মূলত মার্কেট ফেসিং নাম্বার বা MFN। তো আমাদের কাছে যেটা আছে সেটা হচ্ছে 6ES72141AG400XBO। তো আমরা এটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে দেখুন আমাদের এখানে সিপিইউটা সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হওয়ার পরে এখানে আর্টিকেল নংয়ের মধ্যে আমাদের ওই যে মার্কেট ফেসিং নাম্বারটা শো করতেছে। তারপরে এখানে ভার্সন দেওয়া আছে, বা এটা হচ্ছে হার্ডওয়্যার ভার্সন। আর তারপরে এখানে আছে ডেসক্রিপশনের মধ্যে আমরা এই পিএলসিটার একটা স্পেসিফিকেশন সম্বন্ধে প্রাথমিক ধারণা পেয়ে যাই। তো এখানে প্রথমে লেখা আছে দেখুন ওয়ার্ক মেমোরি 100 কেবি, যেটা মূলত আমাদের 100 কেবি সর্বোচ্চ প্রোভাইড করতে পারে এখানে। তারপরে দেখুন এখানে লেখা আছে 24 ভোল্ট ডিসি পাওয়ার সাপ্লাই, মানে হচ্ছে আমার এই সিপিইউটার পাওয়ার সাপ্লাই অবশ্যই 24 ভোল্ট ডিসি হতে হবে, কোনো এসি সাপ্লাই দেওয়া যাবে না। তারপরে দেওয়া আছে এখানে DI14, তার মানে হচ্ছে আমার ডিজিটাল ইনপুট আমি এখানে 14টা সর্বোচ্চ নিতে পারবো, ও যেটি হবে 24 ভোল্ট ডিসি কন্ট্রোলিংয়ের মাধ্যমে। তো এখানে আবার আরেকটা অপশান আছে সিঙ্কিং এবং সোর্সিং। আমরা চাইলে এই পিএলসিটাকে সিঙ্কিং মোডেও চালাতে পারি বা সোর্সিং মোডেও চালাতে পারি। তো আপনাদের মনে এখন প্রশ্ন আসতে পারে সিঙ্কিং কি, সোর্সিং কি। তো সিঙ্কিং সোর্সিং নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানাবো, আপনারা ওখান থেকে দেখে নেবেন, তাহলে আপনারা এটা সিঙ্কিং এবং সোর্সিং নিয়ে খুব ভালো একটা ধারণা পেয়ে যাবেন। তারপরে আছে DQ10, মানে হচ্ছে আমার ডিজিটাল আউটপুট 10টা আছে, যেটা 24 ভোল্ট ডিসি আমাকে প্রোভাইড করবে। অ্যান্ড AI2 অনবোর্ড, মানে হচ্ছে অ্যানালগ ইনপুট 2টা আছে। অনবোর্ড বলতে বোঝাচ্ছে বিল্ট ইন, মানে হচ্ছে আমার ওই যে ডিজিটাল ইনপুট যে 14টা আছে তার সাথে তার পাশে আরও 2টা আমার অ্যানালগ ইনপুটও আছে। তারপরে আছে দেখুন 6টা হাই স্পিড কাউন্টার্স অ্যান্ড 4 পালস আউটপুট অনবোর্ড, মানে হচ্ছে আমার 6টা হাই স্পিড কাউন্টার জন্য আমার এখানে ডিফাইন করা আছে, মানে হচ্ছে আমার যে ডিজিটাল ইনপুট আছে 14টা, তার মধ্যে আমরা প্রথম 6টাকে হাই স্পিড কাউন্টার হিসেবেও ব্যবহার করতে পারবো।
আর 4টা পালস আউটপুট বলতে বোঝাচ্ছে যে আমরা ওই যে 6টা ইনপুট নিছি হাই স্পিড কাউন্টারের জন্য, যদি যখন আমরা ইউজ করব তখন দেখবেন। আর সেটার আউটপুটের জন্য আবার এখানে 4টা পালস আউটপুটও আছে, যেটা অনবোর্ড বলতে বোঝাচ্ছে ওই যে বললাম বিল্ট ইন। তারপর আছে সিগন্যাল বোর্ড এক্সপান্ডস অন বোর্ড আইও, মানে আমরা এখানে চাইলে সিগন্যাল বোর্ডও অ্যাড করতে পারবো আপ টু 3 কমিউনিকেশন মডিউলস, মানে হচ্ছে আমাদের এই পিএলসিটা সাথে আমরা আলাদা আলাদা জায়গাতে এস্টাবলিশ করা বা বসানো আরও 3টা পিএলসিকে 3টি পিএলসির সাথে কমিউনিকেশন মডিউল ব্যবহার করে আমরা একসাথে সবগুলোর সাথে কমিউনিকেট করতে পারবো। তারপরে আছে আপ টু 8 সিগন্যাল মডিউলস ফর আইও এক্সপানশন। এই দ্বারা বোঝানো হচ্ছে আমাদের যেহেতু এখানে অ্যানালগ ইনপুট আছে মাত্র 2টি আর ডিজিটাল ইনপুট আছে 14টি, মোট 16টি। এর বাইরেও যদি আমাদের অ্যানালগ ইনপুট আউটপুট বা ডিজিটাল ইনপুট আউটপুট লাগে, সেই ক্ষেত্রে আমরা আলাদা আলাদা মডিউল আমাদের রিকোয়ারমেন্ট হিসাবে আমরা বাড়িয়ে নিতে পারবো। তো এটা লিমিটেশন দেওয়া আছে সর্বোচ্চ 8টি আমরা নিতে পারবো। তো আমরা এখন দেখি, এখানে আমরা ক্লিক করে আমরা পিএলসি সিপিইউটা ওপেন করি, আমরা এর ভিতরের অপশান দেখি কি আছে। দেখুন আমাদের এখানে আমাদের পিএলসিটা শো করতেছে। তো এখানে দেখুন বাম পাশে লেখা আছে র্যাক, আর ডান পাশে এখানে 2 3 4 5 6 7 8 9 এরকম সিরিয়াল করে লেখা আছে। তো আমাদের আসলে যখন আমরা পিএলসিটা ফিজিক্যালি এই প্যানেলে বসাবো, তখন আমাদের কোন পাশে কী ধরনের মডিউল বসবে সেটাও আমাদের জানতে হবে। তো আমাদের যে বাম পাশে 3টা আছে সিপিইউটার বাম পাশে 103 102 101, এগুলো হচ্ছে মূলত কমিউনিকেশন মডিউল। ওই যেটা আমরা বলছিলাম যে আমরা আলাদা আলাদা জায়গায় যদি 3টা পিএলসি বসানো থাকে, আমরা কমিউনিকেশন মডিউল বসানোর মাধ্যমে আমরা তাকেও আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারবো, বা একসাথে 4টা পিএলসি আমরা একসাথে এক জায়গা থেকে কন্ট্রোল করতে পারবো বা প্রোগ্রাম করতে পারবো। আর দেখুন বাম পাশে দেখুন 2 3 4 5 6 7 8 9 এরকম এখানে টোটাল 8টা অপশান আছে। তার মানে হচ্ছে এই 8টা আমরা এখানে মডিউল বসাতে পারবো, যেটা আমরা ডেসক্রিপশন বক্সতে দেখছি। এটা হইতে পারে অ্যানালগ ইনপুট, হইতে পারে ডিজিটাল ইনপুট, হইতে পারে অ্যানালগ আউটপুট, হইতে পারে ডিজিটাল আউটপুট, যে কোনো কিছু হইতে পারে। আর এই যে এইখানে দেখুন এই যে এই বক্সটা মূলত হচ্ছে আমার কাছে ওপেন থাকে। এটা সম্বন্ধে আমি পরে যখন আমরা এটা নিয়ে কাজ করব, তখন আমরা এটা নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। তো আমরা এখন দেখি আমাদের এখানে বাম পাশে কি অপশান এখানে আমাদের শো করতেছে। এখানে আমাদের প্রথমে শো করতেছে সিপিইউ, যেটা আমরা অলরেডি সিলেক্ট করে ফেলেছি। এই অপশানটা আমাদের আর সিলেক্ট করার কোনো কিছু নেই। তারপর আছে সিগন্যাল বোর্ডের ভিতরে আমরা ক্লিক করলে এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি ডিজিটাল ইনপুট, ডিকিউ মানে ডিজিটাল আউটপুট, বা ডিজিটাল ইনপুট আউটপুট একসাথে, অ্যানালগ ইনপুট অ্যানালগ আউটপুট। তার মানে হচ্ছে আমাদের এই পিএলসিটাতে যখন আমাদের যে 14টা এবং আউটপুট আছে এগুলো সবগুলো ব্যবহার করার পরেও আমাদের বাড়তি আরও লাগবে। তো আমরা চাইলে তো সেগুলো মডিউল এখানে লাগিয়েও ইউজ করতে পারি। তাছাড়া আমরা খুবই ছোট আকারে যদি হয়, তাহলে আমরা এখানে যে সিগন্যাল বোর্ডের মাধ্যমে ইউজ করতে পারি। তো আমরা এখানে সিগন্যাল বোর্ডের মধ্যে আমরা বেশিরভাগ ক্ষেত্রে ডিজিটাল ইনপুট বা ডিজিটাল আউটপুট ইউজ করি না। আমরা এখানে বেশিরভাগ ক্ষেত্রেই ছোট প্রোগ্রামের জন্য দেখা গেছে যখন আমরা ছোটোখাটো কোনো প্রোগ্রাম কাজ করি, যেমন আরটিডি নিয়ে বা টিসি থার্মোকাপল নিয়ে, তখন আমাদেরকে এখানে এটা আলাদাভাবে সিলেক্ট করতে হয়। কারণ হচ্ছে থার্মোকাপল এবং আরটিডি আমাদেরকে আলাদা আলাদা সিগন্যাল প্রোভাইড করে। আমাদেরকে আরটিডি সিগন্যাল প্রোভাইড করে হচ্ছে ওহম রেজিস্ট্যান্স আমাদেরকে প্রোভাইড করে, আর থার্মোকাপল আমাদেরকে মিলিভোল্ট প্রোভাইড করে। যার কারণে আমাদের যে সিপিইউতে বিল্ট ইন অ্যানালগ ইনপুট 2টা আছে, ওইটা দ্বারা আমাদের সম্ভব না এই আরটিডি এবং থার্মোকাপলকে আমরা ভালোভাবে মেজার করা। এই জন্য আমাদেরকে আলাদা করে এই মডিউল নিতে হয় বা সিগন্যাল বোর্ড নিতে হয়। তো যখন আমরা এটা নিয়ে কাজ করব বিস্তারিত, তখন দেখতে পাবেন। তারপরে আসি আমরা এখানে কমিউনিকেশন বোর্ড আছে, ব্যাটারি বোর্ডস আছে, তারপর ডিজিটাল ইনপুট আছে, ডিজিটাল আউটপুট আছে, আর ডিজিটাল ইনপুট আউটপুট 2টা আগের মতোই সবই আছে। তো আমরা এই ডিজিটাল ইনপুট ডিজিটাল আউটপুট, তারপর অ্যানালগ ইনপুট অ্যানালগ আউটপুট এগুলো ইউজ করব হচ্ছে এই যে 2 থেকে 9-এর মধ্যে যেই মডিউলগুলো, সেটার জন্য হচ্ছে এইগুলা ডিজিটাল ইনপুট ডিজিটাল আউটপুট
এটা। আর সিগন্যাল বোর্ডের ভিতরে যে ডিজিটাল ইনপুট, ডিজিটাল আউটপুট, অ্যানালগ ইনপুট, অ্যানালগ আউটপুট আছে, সেটা হচ্ছে শুধুমাত্র এই বক্সের জন্য। শুধুমাত্র এই বক্সের জন্য আমরা ইউজ করতে পারি। তারপর এখানে আমাদের এই ডান পাশের অপশনগুলো মোটামুটি আমরা বেসিক লেভেলে যেগুলো জানা দরকার মোটামুটি আমরা সবগুলো নিয়েই আলোচনা করছি। তারপরেও যদি আপনাদের কোনো জানা থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর আপনাদের এই পাশে আমরা দেখি বাম পাশে এখানে আরও অনেক অপশান আছে। ডিভাইস কনফিগারেশন, অনলাইন অ্যান্ড ডায়াগনস্টিক্স, প্রোগ্রাম ব্লকস, টেকনোলজি অবজেক্টস, পিএলসি ট্যাগস, পিএলসি ডাটা টাইপস, এরকম অনেক আছে যেগুলো আমরা সামনের ভিডিওগুলোতে ধাপে ধাপে আলোচনা করব। তো আজকের ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে গেছে। তো এই ভিডিওটা আমরা এখানেই শেষ করব। আমরা সামনের ভিডিওতে ডিভাইস কনফিগারেশন অ্যান্ড অনলাইন ডায়াগনস্টিক নিয়ে আলোচনা করব। ততদিন পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলকে, কারণ হচ্ছে আপনারা সাবস্ক্রাইব করলে আমি আরও অনুপ্রাণিত হব নতুন নতুন ভিডিও করার জন্য। আর আপনাদের যদি কোনো বিষয়ে কোনো প্রশ্ন থাকে তার উত্তর জানার জন্য আমার এই ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন। আমি চেষ্টা করব আমার জানার মধ্যে যতটুকু আছে আমি আপনাদেরকে উত্তরটা দেওয়ার জন্য। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।